আবারও স্বাগত একুশে বিজনেসে। আমাদের স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন এস.এম. শাকিল চৌধুরী। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত জানাচ্ছি শাকিল ভাই। ব্যবসা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে স্বাভাবিকভাবেই যে বিষয়টি আসে, প্রেক্ষাপটটি রাখতে হয় যে আমাদের যখন মন্দা চলছে রপ্তানিতে বিশেষ করে, তখন এই রেমিটেন্স যোদ্ধাদের আয়ের আমাদেরকে একটা বিশাল শক্তি যোগাচ্ছে। কিন্তু এই যে সেই রেমিটেন্স পাওয়ার ক্ষেত্রেও মালয়েশিয়ার শ্রমবাজারের দিকে আমাদের দীর্ঘদিনের আগ্রহ, সেই আগ্রহের একটা সুযোগ হয়েছে। গতকাল থেকে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটি যখন 25টি নতুন এজেন্সিকে, নতুন পুরাতন মিলে 25টি এজেন্সিকে লাইসেন্সিং দিয়েছে। আপনি প্রাথমিকভাবে এই বার্তাকে কিভাবে দেখেন, এবং এরপর আমরা আরও আলোচনা যাব, কিন্তু প্রাথমিকভাবে আপনার বার্তাটা কি? অনেক বিতর্ক শুরু হয়ে গেছে শুরুতেই। আপনাকে ধন্যবাদ। শুরুতে যেটি বলছিলেন যে মালয়েশিয়ার শ্রমবাজার যদি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনের শ্রমশক্তি রপ্তানির এখন প্রধানতম আকর্ষণের জায়গা হচ্ছে মালয়েশিয়া। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধবিগ্রহ, নানান রকমের কাহিনী থাকার কারণে এই জায়গাটা মোটামুটি আমাদের জন্য এখন নিরাপদ, এবং দুটো দেশের মধ্যে সম্পর্কটা অত্যন্ত উষ্ণ এখন। সুতরাং এটি আমাদের জন্য এখন প্রথম আমরা স্বাগত জানাচ্ছি যে কালকে তারা উন্মুক্ত করেছেন। পাশাপাশি এটাও বলে রাখছি, প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হওয়া উচিত, এবং নির্ধারিত সংখ্যক খুব 25টি লাইসেন্সদারিকে দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা বলি এটাকে রিভিজিট করতে হবে। এভাবে হয়ে অতীতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। এর আগেও কিন্তু 10টি লাইসেন্স দিয়ে বাজার খোলার চেষ্টা হয়েছে, 2 বছর পরে বাজার বন্ধ হয়ে গেছে। আবার 25টি লাইসেন্স দিয়ে এর অনুকূলে আরও সাব লাইসেন্স হিসেবে আরও 101 জনকে যুক্ত করে করার চেষ্টা করা হয়েছে, সেটিও আলটিমেটলি কিন্তু ফলাফল দেয়নি। সুতরাং আমি মনে করি এটি উন্মুক্ত পরিবেশ থাকা উচিত, প্রতিযোগিতামূলক থাকা উচিত, এবং কোনো রকমের অস্বচ্ছ লেনদেনের প্রক্রিয়া ভিতরে না থাকা উচিত। কারণ এটি থাকলেই কিন্তু অভিবাসন ব্যয় বেড়ে যাবে, এবং অভিবাসন ব্যয় বেড়ে গেলে এই শ্রমিকরা কিন্তু কাজ করে উপার্জন করে তার যাওয়ার খরচটা তুলতে পারবেন না, তখনই কিন্তু বাজারে অনাচার তৈরি হবে। সুতরাং এটার ব্যাপারে আমাদের সতর্কতার সাথে বাজারটাকে নার্সিং করতে হবে। আমি যেহেতু সিদ্ধান্তটা তাদের, আমি এই প্রশ্ন আপনার কাছে আসবো, তার আগে একটু আরেকটু প্রশ্ন করে যেতে চাচ্ছি যে সবশেষ অন্তর্বর্তী সরকার যেই একটা তালিকা দিয়েছিল, মানে মালয়েশিয়া সরকারকে প্রস্তাব করেছিল, সেই তালিকাটা 340, যদি তার 10% হইতো তাহলে 34টা হইতো। এই যে আসলে নির্ধারণ তো করতেছে মালয়েশিয়া, মানে সিন্ডিকেটটা ওইখানে হয়ে আসতেছে, মানে ওইখান থেকে যদি ফিক্সড করে দেয় যে ধরেন 10 জন, 5 জন, 20 জন, তখন তো আসলে সিন্ডিকেটের সুযোগটা ওই পাশে, কিন্তু ব্লেমটা খাচ্ছি কিন্তু আমরা। মানে গ্লোবাল পার্সপেক্টিভে এক ধরনের নেতিবাচক ব্র্যান্ডিং হচ্ছে আমাদের, যে আমাদের শ্রমিকরা কমপ্লাই করতে পারতেছে না এই এজেন্সিগুলোর জন্যে, বা এই এজেন্সিগুলোর এই পুরো সিন্ডিকেটটার ব্যাপারে আমরা সবসময় বলছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মানে এর আগে করোনার সময় যে 10 জনকে দেওয়া হলো, সেই কারণেই কিন্তু সুযোগ পায়নি। অন্যদিক দিয়ে নেপালের প্রায় 5 লাখ প্রবাসী শ্রমিক তারা ঢুকে গেছে দেশটির বাজারে 2021 সালে। ওই সুযোগটা আমাদের পাওয়ার সুযোগ ছিল, সেটা আমরা পেলাম না। কিন্তু এটা কি এক ধরনের এরকম যে মালয়েশিয়া উপরে আমাদেরকে বলছে যে হ্যাঁ তোমাদের জন্য বাজার খুললাম, কিন্তু এমন একটা জটিলতা তৈরি করে রেখেছে, তারা জানে যে তাদেরও এই অতীত অভিজ্ঞতা রয়েছে, এবং আমরা শেষমেশ পাঠাতে পারলাম না। এই দিক দিয়ে একটা হাইপ তৈরি হলো নিউজ হওয়ার প্রথম দিন, যখন ফলাফলে গেলাম তখন ফলাফলটা আর আমাদের হলো না। একটা হতাশার খবর আসলো, এজেন্সিদের দোষ আসলো, আমাদের শ্রমিকদের দুর্বলতার গুলো সামনে আসলো। কি মনে করছেন? ভালো একটা কথা বললেন, সেটা হলো যে মালয়েশিয়া সিদ্ধান্তটা জানাচ্ছে, আর আমিও একটা সার্বভৌম দেশ, আমারও কিন্তু দেখতে হবে যে আমার বাণিজ্যিক প্রক্রিয়াটা কীরকম আছে। এই জায়গাটাতে বার্গেনিং ক্যাপাসিটি, কূটনীতিটা কিন্তু এখানেই হয়। আন্তর্জাতিক যোগাযোগ, সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের ক্ষেত্রে কূটনীতিটা এখানেই হয়। আপনি দেখেন, এই মালয়েশিয়া কিন্তু নেপালের জন্যও কিন্তু 25টি লাইসেন্স নির্ধারণ করেছে, তাদের 1200 লাইসেন্সদারি ব্যবসায়ীর মধ্যে। ওরা কিন্তু রিজেনমেন্ট স্টার্ট হয়ে গেছে। মালয়েশিয়ার এই অ্যাম্বাসেডারকে ডেকে, বা হাই কমিশনার যাই হোক, ওনাকে ডেকে কিন্তু নেপাল কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ করেছে, এবং তারা বলেছে যে আমরা আমাদের সবাইকে নিয়ে কাজ করবার সুযোগ না হওয়া পর্যন্ত আমরা এইটাকে অ্যাকসেপ্ট করতে চাই না। আমার মনে হয় আমাদেরও সেটা করা উচিত। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতা গ্রহণের পরে, আমি তাকে একটা সাধুবাদ দিতে চাই, তিনি প্রবাসী কাজ শুরু করবার চেষ্টা করেছেন, যেটা প্রবাসীদেরকে অনেকভাবে মানে সহায়তা করবে। এই একটা ইতিবাচক মনোভাব কিন্তু তার সম্পর্কে প্রবাসীদের মধ্যে জন্মেছে। এই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, একাধিকবার তিনি মালয়েশিয়া সফর করেছেন। এই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি আছেন, একাধিকবার সফর করেছেন, এবং অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত সুশিক্ষিত মানুষ। আমার মনে হয় উনারা
আবার এটাকে ভিজিট করতে হবে এবং আলোচনাটা জারি করতে হবে। আপনি বলছিলেন যে মালয়েশিয়া করছে, আমাদের কি? মালয়েশিয়ার ওই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে ওই পাশের কিছু অসাধু লোক আর আমাদের দেশের কিছু অসাধু লোক আগে থেকেই তারা মিলে গেছে। অতীতও তাই মিলেছে এবং অতীতও তাই করেছে, এবং এগুলো নামগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে সব জায়গায় প্রচারিত। সুতরাং আমি মনে করি এই বিষয়টা সরকারের আর একটু সতর্কতার সাথে ভূমিকা নিতে হবে। আমি কালকেও আরেক জায়গায় বলেছি যে সরকারের ভাবমূর্তি রক্ষার কিন্তু একটা অ্যাসিড টেস্ট হয়ে যাবে এটা, কারণ এখানে কাঁচা টাকার বেশি লেনদেন হয়। এখানে কিন্তু ওই রিসিট দিয়ে টাকা নেওয়ার থেকে এমনিতেই রিসিট ছাড়া টাকার লেনদেন বেশি মৌখিক হয়, এবং এখান থেকে কিন্তু চাঁদাবাজিও হয় ভিতরে ভিতরে। অতীতে আমি বলবো এই সরকার এবং যারা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো তাদের নলেজে আছে। মনে রাখবেন, অতীতে কিন্তু মন্ত্রী এমপিরা যুক্ত হয়েই কিন্তু বাজারটাকে নষ্ট করেছেন। এখনো যেন মন্ত্রী এমপিরা যুক্ত হয়ে পুরো সরকারটার উপরে কোনো রকমের দায় চাপাতে না পারেন। সরকার প্রধানকে এবং এই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট মন্ত্রী উপদেষ্টাকে আমি অনুরোধ করব তারা যেন এটা খেয়াল রাখেন। আর সবচেয়ে বড় কথা হলো, যিনি রক্তচোষা তার কাছে তিনি শ্রমিকের রক্ত খাচ্ছেন না মালিকের রক্ত খাচ্ছেন, এটা কিন্তু তিনি চিন্তা করেন না। এই মশা যেভাবে আপনার রক্ত চষে, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা রক্ত চোষা, এরা কিন্তু এই গরিব শ্রমিকের রক্ত চুষে একজন বড় মন্ত্রীকে, বড় এমপিকে, অথবা বড় প্রভাবশালী রাজনীতিবিদকে অথবা প্রভাবশালী প্রশাসককে কিন্তু টাকা দেয়। এই জায়গাগুলোতে এই সরকার অন্তত ক্যাপিং করা উচিত, যে এই গরিবের রক্ত চুষে, শ্রমিকের রক্ত চুষে তার ঘামের টাকাটা নিয়ে তাকে যেন প্রভাবিত করবার জন্য আমাদেরকে চাঁদা দিতে গিয়ে যেন এরা না করে, এবং সিদ্ধান্ত কিন্তু এভাবেই গৃহীত হয়। মালয়েশিয়ার সমাজ ব্যবস্থাও কিন্তু মোরলেস আমাদের মতো। ওখানেও কিন্তু রাজনীতিবিদরা আছেন, আমরা অতীতেও শুনেছি নির্বাচন আসছে, এইটা ওটা অনেক কিছু। আমাদের কিন্তু এখন সামনে নির্বাচনের কোনো ব্যাপার নেই। আমাদের কিন্তু একটা গণতান্ত্রিক সরকার ইতিমধ্যে ক্ষমতায় আছে, এবং অত্যন্ত দৃষ্টিভঙ্গি স্বচ্ছভাবে এই সরকার প্রধান কিন্তু চালিয়ে যাবার চেষ্টা করছেন। প্রতিনিয়তই নতুন নতুন তিনি উদ্ভাবনের দিকে যাচ্ছেন। আমি একটু একটা নাম বলতে চাই, 111-এর একজন কুশলভ মাসুদউদ্দিন চৌধুরী, এবং তার সাথে এই মালয়েশিয়ার সিন্ডিকেটের ব্যাপারে এই যে ভোগান্তি এবং টাকা লুট করা, রক্তচোষাদের কথা বলছিলেন, তিনি একজন এখন পর্যন্ত তাকে বড় স্কেলে অভিযুক্ত করা এবং তার বিরুদ্ধে প্রায় 20,000 কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে। ধরেন এরকম মাসুদউদ্দিন চৌধুরীর মতো আপনি বলছিলেন যে এইখানকার প্লেয়াররা ওইখানকার প্লেয়ারদের সাথে বসেই এই সিন্ডিকেটটা তৈরি করেছে। তার মানে হচ্ছে যে মাসুদউদ্দিন চৌধুরীর বাইরে আমি ধরে নিলাম মিস্টার কাশেম, মিস্টার বারেক, মিস্টার অমুক, এই নামগুলো আপনারাও জানেন, আমি যদি ভুল না করি আপনারা জানেন। এবং সরকার তো এতটা কাঁচা না, তার মাত্র 6 মাস, কিন্তু বিএনপিটা তো কাঁচা দল না, অনেক পুরানো দল, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দল এই মুহূর্তে, তারা ক্ষমতায় রয়েছে। তারা কি জানে না যে অমুক মিস্টার কাশেমদার জড়িত রয়েছে, সুতরাং তাদেরকে এখান থেকে সরিয়ে দিন, না হলে আমি 10-এর থেকে আবারও সেই 25, আবারও আমি ওই সংখ্যাটার মধ্যে স্ট্যাগনেট হলাম। দুই দেশের প্রধানমন্ত্রী যখন দেখা করলেন, আমরা দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে হৃদ্যতা দেখেছি, বিশেষ করে তাদের পক্ষ থেকে যে হৃদ্যতা আমরা দেখেছি, এরপরে তো আমরা আশাই করতে পারি যে 25-এর জায়গায় 250 যদি হতো, যেহেতু 340 জনের তালিকা দেওয়া হয়েছে, তাহলে হয়তো এত বিতর্ক তৈরি হতো না। কিন্তু আমাদের ঘরের ভিতরে যারা রয়েছে তাদেরকে কি আমরা ট্রেস করে এই ব্যবসা থেকে আলাদা করতে পারছি না কেন? তারা কি এতই শক্তিশালী? হ্যাঁ, এরা আসলে অনেক প্রভাবশালী। আপনি তো ফ্যাসিবাদের থেকেও শক্তিশালী, তাদেরকে উত্থান করা যাচ্ছে না। এই কারণে যে এখানে ওই যে বললাম যে রক্তচোষা যারা, যাদের কোনো দিন ধর্ম নেই, সে মালিকের রক্ত খাচ্ছে না শ্রমিকের খাচ্ছে, সেই দিন ধর্ম নেই। এইখানে কিছু অসাধু ব্যবসায়ী আছেন, এদের সাথে কোন কালে, ফেসিবাদের কালে করছে নাকি আগের কালে করছে না এই কালে করছে, তাদের কাজ হচ্ছে ওই সুবিধাগুলো নেয়া। এই সুবিধাগুলো নিতে গিয়ে আপনি এক ভদ্রলোকের নাম বলেছেন, আপনি জানেন আগের অর্থমন্ত্রী মহোদয়ের কিন্তু একাধিক লাইসেন্সে উনি এই কাজগুলো করেছেন, এবং তিনি তার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন, এবং তিনিই বোধহয় ইতিহাসের একমাত্র অর্থমন্ত্রী আমাদের দেশের জন্য ছিলেন যাকে মন্ত্রণালয়ে কাজ করা লাগতো না। উনি এমনিতে বসে বসেই অর্থমন্ত্রী থাকতেন। এটা মিরাকল দেশ, তো সেই কারণে সম্ভব ছিল এখানে। আমি এই জন্য বলি যে আমি একটা পুরো রেজিমের ব্যাপার থেকে বলার আগে বলবো মনস্তাত্ত্বিক অবস্থানটা। প্রধানমন্ত্রীর, এই বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন জনাব তারেক রহমান, তিনি যে কথাগুলো প্রতিদিন বলছেন, প্রতিদিন আমরা যা শুনছি, আমরা কিন্তু আশান্বিত হচ্ছি। এই আশা যেন আমাদের ভঙ্গ না হয়, এটা আমি এই জন্যই বললাম যে সরকার একটা অ্যাসিড টেস্ট, এখানে হাজার হাজার কোটি টাকার লেনদেন, এই লেনদেনের সাথে কিন্তু গরিব মানুষ জড়িত, এটার সাথে আমার ইকোনমির সাংঘাতিক একটা নিবিড় সম্পর্ক আছে। গত 25-এর
আগস্ট পর্যন্ত যে রেমিটেন্স এসছে, এই বছরের 26-এর আগস্ট পর্যন্ত রেমিটেন্স বেড়েছে প্রায় $40 কোটি। এর একমাত্র কারণ হলো ওই মানুষগুলো টাকাটা উপার্জন করেন এবং টাকাটা তিনি দেশে পাঠান, আমার অর্থনীতিতে আসে। আমার এখানে মিল ফ্যাক্টরি কারখানা কিছুই তো সুষ্ঠুভাবে চালাতে পারছি না, এটা তো গোপন করবার কিছু নেই। এটা সরকারেরও কিন্তু পূর্ণাঙ্গ দায় সরকারের উপর নয়, কারণ আমার তো সাপ্লাই নেই, আমার তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, এই নাই, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালী চলে না, আমার যুদ্ধ জাহাজ আসে না, ব্যাংকের টাকা নেই, বেশি করে জিনিস কিনতেও পারি না। অনেক রকমের দায় কিন্তু সরকারের উপরে পড়ে গেছে এসে, তারপরে সরকার ম্যানেজ করবার চেষ্টা করছেন। এখানেও যেন অস্বচ্ছতা না থাকে, কানাঘোষা আসে। আমি এই জন্যই বলবো সরকারকে তার ভাবমূর্তি রক্ষার জন্য হলেও সরকার প্রধানকে এখানে এবং মন্ত্রণালয়কে এখানে ভূমিকা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও আলোচনা করবো এই খাত নিয়ে, তবে একটা ছোট্ট বিরতির সময় হলো। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি নিয়ে, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসে, আমি সারাত হাবিব সেতু রয়েছি আপনাদের সাথে। বিরতির আগে মালয়েশিয়া শ্রমবাজার ও জনশক্তি রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন শেকিল চৌধুরীর সাথে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আলোচনায় ফিরছি। শেকিল ভাই, আপনি উদাহরণ দিয়েছিলেন যে নেপালকেও 25টা এজেন্সির কথা বলেছেন, নেপাল এটার প্রত্যাখ্যান করেছে। আমাদের দেশের যে কালচার বা ইনস্টিংস যেটা বলে, সেটাতে মনে হয় না যে বাংলাদেশ শেষমেশ যখন 10টা হয়েছিল তখনও বাংলাদেশ প্রতিবাদ করে নাই। যদিও নতুন প্রশাসন, একটা আশা আপনিও করছেন যে এইটার ব্যাপারে একটা বার্গেনিং করা দরকার, কিন্তু এই বার্গেনিংয়ের ফাঁকে নিশ্চয়ই মালয়েশিয়া শ্রমবাজার আমাদের জন্য অপেক্ষা করবে না। এর মধ্যে আবার কোনো সুযোগ দেখেন কিনা যে বাজারটা একবারে হারার? না, আমি দেখি না। এই কারণে আমি বলছি যে খুব কুইক যদি আমি অ্যাকশনে যেতে পারি, নেপালের মতো দেশ আমাদের থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী নেপাল, এটা আমাদের মনে করার কোনো কারণ নেই। এবং আমাদের প্রধানমন্ত্রী থেকে বা আমাদের এই সরকারের অভিজ্ঞতার থেকে ওদের বেশি অনেক অভিজ্ঞতা আছে, এটা আমি মনে করি না। আমি তাদেরকে উপরেও দিচ্ছি না, নিচেও দিচ্ছি না, বাট আমরা কম নই এটা বলছি। আমাদেরও বোধহয় কুইক রিয়াকশনে যাওয়া উচিত। আমরা একটু ইয়েতে ছিলাম, দৌড়ের মধ্যে ছিলাম, আমাদের মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন, সরকারের কিছু পরিবর্তন ছিল। আমি মনে করব এর ফাঁকে এখনই, ইভেন আজকে কালকেও হয়তো সরকারের এটা উদ্যোগ নেওয়া উচিত। কারণ সরকার বাজার খোলার থেকে বড় জিনিস হচ্ছে সরকার কি এটাকে কোনো দায় নিচ্ছে কিনা। আপনি জানেন, এই যে বললাম কাঁচা টাকার লেনদেন এখানে অনেক বেশি হয়, অনেক বেশি আন্ডারহ্যান্ড ডিল হয়, দেশে হয়, বিদেশে হয়। এবং যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, কয়েক হাজার কোটি টাকা আমাকে মালয়েশিয়াতে যদি দিতে হয় এই সিন্ডিকেশনের প্রক্রিয়ার মধ্যে, এই টাকা কিন্তু কিভাবে যাবে পাবলিকের পকেটে? এটা একটা বিষয় কিন্তু মাথায় নিতে হবে। সরকার প্রধান বা যারা দায়িত্ব নেবেন বা দায়িত্ব যারা পালন করছেন, আমি একটা জিনিসই মনে করি যে পুরো জিনিসটা তাদের নলেজে রেখেই তারা করবেন, যাতে করে সরকার কিন্তু এই ছোট্ট পচা শামুকে কিন্তু পা কাটে। এই শ্রমবাজার নিয়ে, বিশেষ করে মালয়েশিয়া নিয়ে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষ কিন্তু সংশ্লিষ্ট, ব্যবসায়ীরা জড়িত, বাইরের অনেকগুলো সদস্য আছেন, এর মধ্যে ভুল ত্রুটি অনেক কিছু আছে, কিন্তু ভালো লোক আছেন না। আমি মনে করি সরকারকে এটি মালয়েশিয়া সরকারকে বলা উচিত। আমি কিন্তু সর্বজ্ঞানী নই, আমার যেটা অনুমান বলছি, সরকার আলাপ আলোচনা করে এটা বের করতেই পারেন। সেটা হলো যে আপনারা যেইভাবে একটা নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছেন, আমার এখানে কারা ব্যবসা ভালো করবে, কাকে আমি লাইসেন্স দিয়েছি, কাকে দিয়েছি না, এগুলো তো আমার নির্ধারণ করবার কথা। একটা ক্রাইটেরিয়া থাকতে পারে কিছু, এবং এই ক্রাইটেরিয়ার মধ্যে সংখ্যাগুলো উন্মুক্ত থাকবে, যে এই রকমের একটা প্রিরিকুইজিট থাকবে, এই শর্ত যারা পূরণ করতে পারবে তারা আসবেন। সেগুলো যেন আমাকে বন্ধ করবার জন্য নয়, মানে সুযোগটা অবারিত রাখার কথা মাথায় রেখেই কিন্তু ক্রাইটেরিয়াগুলো তৈরি করা উচিত। আপনি এই যে 25 জনের লাইসেন্স দিয়েছেন, এদের মধ্যে কিছু কিছু হয়তো খুঁজে পাওয়া যাবে। আমি ইন ডিটেল যেতে পারিনি, কারণ এখনো এটা সার্কুলার এইভাবে করে নাই। কয়েকজনকে দেখা যাবে তাদের কোনো অভিজ্ঞতাই নেই, অথবা অন্য কারো অধীনে কোনো কিছু কাজকর্ম করেছেন। তো আমার মনে হয় সরকার কোনোভাবেই যেন এটাকে অবহেলা না করেন। আমি বারবার এটা বলছি, আমরা সরকারটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার যাক, সরকার চলুক, দেশটা চলুক, একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে আমরা আছি। আমাদের মিল ফ্যাক্টরিগুলো প্রপারলি কাজ করছে না, আমাদের কর্মসংস্থান কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কিন্তু অচল হয়ে যাচ্ছে, আরও কিন্তু খারাপ পরিস্থিতি আমরা সামনে দেখব। সে কারণে আমি বলছি এটি ফোরকাস্ট, এটা কিন্তু সরকারের দোষের জন্য না, পরিস্থিতির কারণে। এই যে ধরেন আমেরিকা ইরানের যে যুদ্ধের যে অবস্থা তৈরি হচ্ছে, এটি যদি আরো গভীরতা হয়, আরো গভীরতা পায়, এবং দুই দেশ থেকে যেভাবে মানে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে, এটা কিন্তু আমাদেরকে ডিরেক্ট ইনডাইরেক্টলি মানে ঝামেলার মধ্যে ফেলবে। তো সেই কারণে আমি বলবো সরকার যেন একটা বড় দায় যেন না নিতে যায়। এবং শ্রমবাজার এবং এই রেমিটেন্সের বাজার, এটি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটি, আমি ধরে নিতে পারি এখন প্রধান খাত, 1 নম্বর খাত।
ধরে আপনি নেওয়া ওই না, যে মানে এক্সপোর্ট যদি যা আপনি বলেন ডলারের বিচার করেন তাহলে আসলে রেমিটেন্সের কারণ উপর আপনার এই কিছু নাই। খাতের সাথে সংশ্লিষ্ট যারা তারা বিভিন্ন দেশে গরিব মানুষ বিচ্ছিন্ন, তাদের বড় শক্তিশালী অর্গানাইজেশন নাই, যে কারণে তারা কথাগুলো বলতে পারছে না গিয়ে। না হলে তারা কিন্তু বলতে পারতো যে প্রতিদিন যে রেমিটেন্স প্রতিদিনই যা আমি পাঠাচ্ছি সবই আপনার অর্থনীতিতে প্লাস, এবং এখানে কিন্তু কোনো রকমের তেল গ্যাস মোবিল দিতে হয় না, আপনার বিদ্যুৎও দিতে হয় না, পানিও দিতে হয় না। ওই ভদ্রলোক ওখানে কাজ করে খেটে খায়, তারপরে টাকাটা পাঠায়, এবং তাদের টাকাটাই কিন্তু বাংলাদেশের রেমিটেন্সের একটা বড় অংশ, যা আমাকে ফরেন কারেন্সি রিজার্ভকে সমৃদ্ধ করছে। আমাকে ইম্পোর্টের যে ব্যালেন্স আছে ওটাকে Balance of payment ও তার ভূমিকা রয়েছে। এই মার্কেটটাকে আমাকে রক্ষা করতে হবে, সরকারকে মনোযোগ রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমার একটু যেহেতু সরকারের বিষয়ে কথাগুলো আসছে, আমরা এখন দেখতে পেয়েছি যে এখন পররাষ্ট্রমন্ত্রীর আন্ডারে আরো দুজন প্রতিমন্ত্রী নিয়োগ হয়েছে সম্প্রতি সময়ে। একজন ছিলেন, আরেকজন যুক্ত হয়েছে, নতুন নামে যুক্ত হয়েছেন, আগে উপদেষ্টা হিসেবে ছিলেন। আগে উপদেষ্টা হিসেবে ছিলেন, এখন তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, এবং দুজনকে যে গেজেটেড কপি আমরা পেয়েছি সেই কপি অনুযায়ী দুজনকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেটা আমেরিকার দিকে যদি তাকাই, আমেরিকাতেও এরকম অনেকজন ডেপুটি সেক্রেটারি, সেটা হতে পারে। কিন্তু আপনি মনে করেন কিনা যে এই যে বিন্যাস করা হলো, এটা এক ধরনের রিলিফও পেলেন, দুজনই একটু কাজে ভাগ করতে পারলেন, কিন্তু আপনি মনে করেন কিনা বর্তমান সরকারের সাথে মালয়েশিয়ার সাথে ঐতিহাসিকভাবে একটা সম্পর্ক রয়েছে বিএনপি সরকারের সাথে, এই যে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ করা, এইখানে আপনাদের পরামর্শ কি থাকবে? মানে লোকবল আমাদের এখান থেকে নেগোসিয়েশন করার জন্য সর্বোচ্চ পর্যায় থেকে যাওয়া উচিত, নাকি মিনিস্ট্রিয়াল থেকে করলে জিনিসটা সমাধান হবে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় যে সরকারের নীতি নির্ধারণের সাথে যারা জড়িত আছেন, এবং বিশেষ করে আমি আবারও বলবো, আমি সব সময় বলি, অনেক বেশি টাকা কিন্তু এখানে চলে, প্রবাহিত হয়, এবং অনেক বেশি টাকার লেনদেন হয়, দীর্ঘমেয়াদে হলেও বা তাৎক্ষণিকভাবে হলেও। সুতরাং এখানে যেন অস্বচ্ছতা না থাকে, সরকারের যে পর্যায় থেকেই হোক, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীকেও যদি হস্তক্ষেপ করতে হয়, ডাকতে হয়, ডাকুন। আর আমি আরো একটা জিনিস বলি, মন্ত্রী, উপদেষ্টা আর সরকারের সব লোক সব জিনিস জানে, এটা কিন্তু ঠিক নয়। আমি কিন্তু কখনোই দাবি করি না আমি সব জানি, এবং উনারাও কিন্তু মানুষ, উনারা যেন চিন্তা না করেন উনারা সব জানেন। এই সব খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীদের মধ্যে ভালো লোক তো আছেন, 2-4-5 জনকে ডেকে আপনারা খোলামেলা কথাবার্তা বলেন, বলে প্রক্রিয়াটা কি হলে ভালো হয়, কিভাবে শ্রমিক উপকৃত হয়, দেশ উপকৃত হয়, সর্বাগ্রে আমার দেশ উপকৃত হতে হবে। তারপরে ওই ব্যক্তিটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি খালি তার কাছ থেকে 5,000 রিঙ্গিট নিব, 10,000 নিব, শুনছি তো কোটি কোটি টাকার লাইসেন্সের জন্য দিতে হচ্ছে। এগুলো যদিও এগুলো ভাষা কথা, এগুলো কোনো ভিত্তি নেই, কিন্তু যদি ভিত্তি থাকে তাহলে সেই টাকাটা তো তিনি আদায় করবেন। একবারে শেষ প্রশ্ন আমি রয়েছি যে এক ধরনের আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে রয়েছে যে যদি 25 জন হয়, এবং এটা হওয়া খুব স্বাভাবিক, মাত্র 25টা আউটলেট থেকে যদি সবকিছু বিক্রি হয়, মানে ওভাবে যদি আমি চিন্তা করি, খরচ বাড়বে। আপনি কি মনে করেন বর্তমান সম্ভব হবে না? কত খরচ হতে পারে, মানে ইন্ডিভিজুয়ালি আসলে একটা মানুষের কত খরচ বাড়তে পারে বলে আপনি মনে করতেছেন? আমি মনে করি যে স্বাভাবিকভাবে, যে আমি টাকার অঙ্কটা এই কারণে বলবো না, এটা আবার কোর্ট, আমি বলবো যে স্বাভাবিক প্রক্রিয়ায় স্বচ্ছ ব্যবস্থাপনায় যদি করা যায়। সরকারের একটা প্রতিষ্ঠান এখানে আছে, বুয়েসেল কিন্তু ওই ওভারসিজ এমপ্লয়মেন্টের একটা কাজ করে, সরকারি প্রতিষ্ঠান। এটাকে সামনে রেখে, এটাকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যারা অভিজ্ঞ আছেন, তাদের মধ্যে ভালো যারা অনেক ভালো অভিজ্ঞ মেধাবী আছেন, এবং ব্যবসা করেন না এরকমও ভালো লোক কিন্তু আছেন এই খাতের সাথে যুক্ত, বা তারা চিন্তা করেন, এদের কতিপয় লক্ষণ নিয়ে পরামর্শ করে একটা ঠিক করা উচিত। এবং এই বুয়েসেলকে সামনে দিয়ে পিছন থেকে ব্যবসায়ী সবাইকে একটু সুযোগ করে দিয়ে যদি করা যায়, সরকার যদি উদ্যোগ নেন, এবং মালয়েশিয়ার সাথে কিন্তু প্রধানমন্ত্রী লেভেলে প্রয়োজন হলে আবারও কথা বলতে হবে এটা নিয়ে। অসংখ্য ধন্যবাদ শিক্ষক সিদ্দিক আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ মালয়েশিয়ার শ্রমবাজার ও জনশক্তি রপ্তানি নানা দিক এবং করণীয় কথা বলছিলেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন শেকিল চৌধুরী। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2:30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।